আসছি। আপনারা জানেন অর্গানন শতবর্ষ সংস্করণ এর শতবর্ষ পূর্তি এই আয়োজন যে আন্তর্জাতিক আয়োজন, যাদের কথা শুনবো তাদের কথা আমরা বিশদভাবে শুনবো। মূলত অর্গানন ষষ্ঠ সংস্করণ যাতে প্রতিষ্ঠিত হয়, আমরা এই আহ্বান রেখে এই এরাদা নিয়ে আমরা কিন্তু এই সকালে এখানে এসেছি। আমরা চাই যে ষষ্ঠ সংস্করণটা সুপ্রতিষ্ঠিত হোক, প্রত্যেকে চাই। এর আলোকে বক্তব্য অত্যন্ত বিজ্ঞ আমাদের সহসভাপতি সম্মানিত একেএম শহীদুল্লাহ সাহেব অত্যন্ত সুন্দরভাবে রেডি করেছেন। আমাকে বলেছেন যে আমি অত্যন্ত আপনার কথায় আমি এইটার উপরে বেশ আলোচনা করব। তা তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আর আমাদের শ্রীকান্ত দা যিনি ভারত থেকে আসছেন, আপনারা জানেন এই বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ জন্মলগ্ন থেকে যার জড়িততা আমরা জানি। তিনি যে সময়টা আমাদের দেওয়ার কথা ছিল হয়তো সে সময় দিতে পারবো না, কিন্তু এখন তিনি বক্তব্য দেবেন এবং তিনি ষষ্ঠ সংস্করণের আলোকে যে মূল বক্তব্যটা সেটা তার মুখ থেকে আমরা শুনবো। এরপরে ষষ্ঠ সংস্করণের উপরে বেশ আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সম্মানিত সহসভাপতি মহোদয়ের কাছ থেকে আমরা পরবর্তীতে শুনবো। এবং অতক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই আমরা যে সময় দিচ্ছি সে যথাসময়ে শেষ করব, এই কথা বলে আমি শেষ করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ডাক্তার শ্রীকান্ত চৌধুরী। সম্মানিত চিকিৎসক বৃন্দ, একটি ঘোষণা। দুঃখজনক হলো সত্য, আমাদের একজন চিকিৎসক তিনি চট্টগ্রামের রাউজান থেকে এসেছেন, ডাক্তার হেলাল। ওনার দুইটি ব্যাগ, একটা পুরানো একটা নতুন, একটি সাথে করে নিয়ে আসছেন, একটি আমাদের থেকে নিয়েছেন। দুটো ব্যাগে হারানো গেছে। উনি দুইটা ব্যাগ চেয়ারে রেখে বাইরে গেছেন, এসে দুইটা ব্যাগেই পাননি। যদি কারোর অজানা সত্ত্বে কারোর সাথে যেয়ে থাকেন ব্যাগগুলো, দয়া করে কোথাও যদি কেউ পেয়ে থাকেন, কোনো চেয়ারের নিচে পেয়ে থাকেন, দয়া করে পেলে আমাদের চট্টগ্রামের যিনি প্রতিনিধি ডাক্তার এনামুল হক এনাম ভাইয়ের কাছে ব্যাগগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের দুটো ব্যাগ, আমাদের একজন ভাই, তিনি আমাদেরই ভাই। 1000 চিকিৎসকের মধ্যে একজনের ব্যাগ হারাবে, এটা আমরা আসলে কখনো কল্পনাও করি না, মানতেও পারি না। আমরা কেউ ইচ্ছা করে নিয়েছেন সেটাও বলছি না। হয়তো কারোর ভুলে কারোর সাথে কারোর ব্যাগ চলে যেতে পারে, কারোর হয়তো পায়ের নিচে পড়ে থাকতে পারে, কারোর চেয়ারের নিচে পড়ে থাকতে পারে। দয়া করে একটু খুঁজে পেলে ব্যাগটি, আমাদের এই এনাম ভাই এখানে আছেন, উনি সামনের সারিতে বসবেন, দয়া করে ব্যাগগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় সভাপতি ডাক্তার শেখ ফারুক ইলাহি, সহসভাপতি ডাক্তার নজরুল ইসলাম মিয়া, ডাক্তার কেএম আলাউদ্দিন, ডাক্তার মৃদুল কান্তি দে, অন্যান্যরা, ভারত থেকে আসা আমার দাদা দিদি, ছাত্রবন্ধু, উপস্থিত আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের সমস্ত নেতৃবৃন্দ ও সদস্য, ষষ্ঠ সংস্করণের 100 বছর পূর্তি। এই আমরা সেটা নিয়ে এখানে আলোচনা করেছি। আমার বক্তব্য
আমাকে অনেকটা সংক্ষিপ্ত করতে হচ্ছে কারণ সময়ের অভাবে। আমি আমার বক্তব্যের অনেকটা অংশ এই সোভেনিয়ারের ডিটেলস আমি লিখে দিয়েছি, তাই এত বড় একটা আর্টিকেল হয়েছে যেখানে অর্গাননের আগে হেনিম্যান কি কি আর্টিকেল করেছেন, মানে হোমিওপ্যাথি সৃষ্টির গোড়ালগ্ন থেকে বর্তমান প্রজন্ম সংস্করণের প্রচার এবং প্রসারে বর্তমান অবস্থায় পর্যন্ত বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যে সমস্ত কাজগুলো হয়েছে এবং যারা কাজ করছে তার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমার লেখার মধ্যে দিয়ে। আপনারা সেটা নিশ্চয়ই আপনারা সময় সুযোগ করে ধৈর্য ধরে পড়বেন, কারণ আমরা জানি বড় লেখা হলে কেউ পড়তে চায় না, এত বড় বোরিং সাবজেক্ট। তাছাড়া অর্গাননের মতো একটা নিরস নিষ্কষ একটা সাবজেক্ট, যে সাবজেক্টে বিশেষ একটা কেউ পড়তে চায় না, কিন্তু এর ভিতর যে মধু আছে সেই মধু আস্বাদন যে একবার করতে পারবে সেই আসল সত্যিকারের হোমিওপ্যাথি তৈরি হতে পারে। আমি অন্তত আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি অর্গানন যদি আমি না পড়তাম, অর্গাননকে যদি আমি হৃদয়ঙ্গম না করতাম এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেশন করার চেষ্টা না করতাম, শ্রীকান্ত চৌধুরী হতে পারতাম না। তাহলে আমার পিছনে যে এই অর্গাননের প্রতি আমার ভালোবাসা, অর্গাননের প্রতি আমার, এবং সেইটা কিন্তু একমাত্র আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমি আশা করবো, শেয়ার করবো, যে আপনাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করব। যে সংস্করণ তখনই প্রয়োজন হয় যখন আগের যে কাজটা হয়েছে সেটার মধ্যে ত্রুটি যদি থাকে, অসম্পূর্ণ যদি থাকে, নতুন কিছু আমার সংযোজন করার মতো কোনো দাবি যদি প্রকট হয়, তখনই সংস্করণ হয়। না হলে প্রথম সংস্করণই তো থেকে যেত। কেন দ্বিতীয় সংস্করণ দরকার হলো? কেন তৃতীয় সংস্করণ দরকার হলো? একটা ইনকমপ্লিট ছিল বলে পরেরটা আরম্ভ হয়েছে। সেরকম ভাবে চতুর্থ সংস্করণ বাতিল করে 50 সংস্করণ যখন তিনি নিয়ে এলেন, চতুর্থ সংস্করণ আর প্রয়োজন হয়নি পৃথিবীতে। কিন্তু পঞ্চম সংস্করণ ত্রুটিগুলি ধরার পরে তিনি যখন 6th এডিশনে যখন আসলেন, যেখানে তিনি ডিক্লেয়ার করলেন এটাই প্রায় পূর্ণাঙ্গ, নিয়ারার টু পারফেক্ট অফ অল। বিজ্ঞানে পারফেক্ট বলে কোনো শব্দ হয় না, চিরসত্য বলে কিছু হয় না, কারণ সত্যরও ভুল থাকতে পারে। যেমন নিউটনের ল পরবর্তীতে এটা ভুল নয়, ত্রুটি প্রমাণিত হয়েছে। এরকম ভাবে সত্য চিরসত্য হতে পারে। সেজন্য সঠিকভাবেই হেনিম্যান বলেছেন নিয়ারার টু পারফেক্ট টু অল। নিয়ারার বলেছেন, সম্পূর্ণ বলেন না, কারণ তিনি জানেন তিনি যদি বেঁচে থাকতেন আরো হয়তো পারফেক্ট হতো, আরো হয়তো পারফেক্ট করার চেষ্টা করতেন তিনি। তো গতি কখনো থেমে থাকে না, গতিকে সবসময় জাগিয়ে, এটাই ডাইনামিক, এটাই হলো বিজ্ঞান। আমরা সেই 6th এডিশন পর্যন্ত আমরা এখনো পর্যন্ত সবাই পৌঁছতে পারি। হেনিম্যান যেখানে বাতিল করেছেন, আমরা কিন্তু সেই পর্যন্ত এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। ক্লিনিকে যখন আমার চেম্বারে যখন, অবশ্য আমি চেম্বার শব্দটা ইউজ করি না, চেম্বার শব্দটা ইউজ হয় শুধুমাত্র অফিসারদের ক্ষেত্রে, মন্ত্রীদের ক্ষেত্রে। যেখানে স্বাস্থ্য নিয়ে চর্চা হয় সেখানে সঠিক শব্দটা হলো ক্লিনিক।
ক্লিনিক্যাল কাজ যেখানে হয়। তো আমরা যারা লিখি আমার চেম্বার, এটা কিন্তু ভুল বলি। চেম্বার না বলে ক্লিনিক বলা উচিত বা চিকিৎসালয় বলা উচিত বাংলায়। তো আমার ক্লিনিকে যখন একটা রুগী আসে, অভিজিৎদার ব্রায়োনিয়া, মা হা করো তো, বাবা একটু হা করো তো বলে 1 ফোঁটা ঢেলে দিলাম, কি 4খানা দানা দিয়ে দিলাম। এই যে পদ্ধতি, এটা কিন্তু 4th এডিশন পর্যন্ত ছিল। 5th এডিশনে কিন্তু ডাইরেক্ট ডোজ দিতে বলেননি। শততমী পদ্ধতিতে তিনি বলে দিচ্ছেন ডিভাইডেড ডোজ করতে। এই বাস্তব কথাটা আমরা অনেকেই জানি না, আমাদের শিক্ষকরা আমাদের শেখায় না। হোমিওপ্যাথি তো একটা গুরুমুখী বিদ্যা। গুরু যেরকম ভাবে আপনাকে শেখাবে, আপনি সেভাবেই শিখবেন। গুরু যদি ভুল করে, ছাত্র ভুল করবে। তো আমরা সঠিক গুরুকে, সেটাই একটা ক্রাইসিস এখন। কারণ আমি আমার কথা বলছি, আমাদের ওখানে অর্গানম যারা পড়ায় তারা অর্গানমকে মানে না। অর্গাননের টিচাররা অর্গাননকে মানে না। তারা পেটেন্ট টনিক 4খানা 5খানা ওষুধ একসঙ্গে ইউজ করে। তো ফলে গুরুটাকে ঠিক করুন, কার কাছ থেকে শিখবেন, সঠিক জিনিসটা শেখার চেষ্টা করুন। খিদেটা থাকতে হবে, জানার খিদে। খিদেটা যদি না থাকে, অ্যাপেটাইট যদি না থাকে, যতই আমি জানাই আপনার বদহজম হবে, ডায়রিয়া হবে। খিদাটা জাগাতে হবে, আমাকে জানতে হবে। ডিয়ার টু বি ওয়াইজ। অডে সেপারে যে কথাটা বলেছেন, যেটা বাংলা করলে জ্ঞান আরোহণ করতে সাহসী লাগে। জ্ঞানী হতে গেলে সাহসী হতে হয়। হরিমোহন চৌধুরীটা বলেছে, প্রজ্ঞাবান হতে নির্ভীক হোক। তো আমরা 6th এডিশন জেনে হেনিম্যান বাতিল করেছে, আমরা সেই পর্যন্ত পৌঁছে আছি। এখন প্রথমে আমাদের সেটাই করতে হবে, যেটা হেনিম্যান বাতিল করে গেছে সেটা কেন অন করছি। এই প্রশ্নটা নিজের বিবেকের কাছে আমাদের করা উচিত। হেনিম্যান মারা যাওয়ার পরে তার যে বাক্সটা এখনো পর্যন্ত পাওয়া যায় তার জার্মান ক্লিনিকে, সেখানে আমাদের নজরুল ইসলাম ভাই বা অন্যান্য অনেকেই গেছেন, দেখেছেন। হেনিম্যানের যে ওষুধের বাক্সের মধ্যে যে ওষুধগুলি রাখা আছে, তার অধিকাংশই কিন্তু 50 মিলিসিমেন। কিছু কিছু সেন্টিসিমেল আছে, কারণ সেগুলো তিনি তৈরি করে উঠতে পারেননি, সময় পাননি। রিসার্চ করতে গিয়ে তার এত সময় লেগেছে, এত হোমিওপ্যাথি সমস্ত কিছু যদি টাইট্রেশন করে করতে হয়, এবং তিনি সেই সময়টা পাননি। কিন্তু সেগুলো তিনি লোয়েস্ট পোটেন্সি ইউজ করতেন, আপ টু 30 পোটেন্সি। হোমিওপ্যাথিতে 30 পোটেন্সি ইজ দ্য হাইয়েস্ট পোটেন্সি। এটা হেনিম্যান বলেছেন। আমরা আমাদের ইচ্ছা মতো 1M 10M CM করি, কারণ আমার গুরুকে দেখেছি শিক্ষা করতে, আমি সেভাবে শিখেছি। তো ফলে যে হাই পোটেন্সি ইউজ করতে গিয়ে যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনাগুলি হেনিম্যানকেও পোহাতে হয়েছে। 1933 সালে 5th এডিশন হয়েছে, 1833 সালে। 5th এডিশন পাবলিশের পরে সেটা পড়ে মেলানিন প্যারিস থেকে জার্মানিতে আসলো, অনেক কষ্ট করে, প্রায় 16 দিন জার্নি করে।
হ্যানিম্যানের কাছে ট্রিটমেন্ট নিতে এবং কিছু শেখার জন্য। হ্যানিম্যানের সঙ্গে তার দেখা হলো এবং দুজনকে ভালো লাগলো এবং দুজন পঁয়ত্রিশ সালের প্রথম দিকে উনি এলেন এবং এটা হলো। তারপরে 3 মাস পরে তাদের বিয়ে হলো। বিয়ের পরে মেলানি হ্যানিম্যানকে বোঝালেন যে জার্মান কিন্তু এখনো পর্যন্ত অনেক পিছিয়ে আছে ফ্রান্সের তুলনায়। ইন্ডিমেন্টাম ফ্রান্সে কিন্তু ফ্রান্স রেভলিউশন হয়ে গেছে। দেশে রেভলিউশন হয়ে যাওয়ার পর সেই দেশকে নতুন করে তৈরি করার জন্য মানুষ উদ্যমভাবে পরিশ্রম করছে। মানুষের জীবনযাত্রা অনেক স্পিডি হয়ে গেছে। হ্যানিম্যানকে বোঝালেন যে ওখানকার যদি নতুন দেশে আপনার এই আবিষ্কৃত এটা নিয়ে গিয়ে যদি আমরা যদি সেটা প্রচার করি তাহলে কিন্তু সেটা সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করবে না, এটা অনেক তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাবে। তিনি বললেন হ্যাঁ সত্যি তো, ভালো কথা, চলো। 35 সালেই হ্যানিম্যান প্যারিসে চলে গেলেন মেলানিনের পৈতৃক বাড়িতে, শহরে, ফ্রান্সের প্যারিসের শহরে। সেখানে গিয়ে তিনি প্র্যাকটিস করা শুরু করলেন। প্র্যাকটিস করতে গিয়ে দেখছে যে তার অভিজ্ঞতা, যে ওই ওষুধ দিলাম আর ওষুধের অ্যাকশনটা কতক্ষণ কাজ হবে ওই ওয়েট করার মতো ধৈর্য এখানকার লোকের নেই। ওষুধ দেওয়ার পরে যে অ্যাগ্রাভেশনটা হচ্ছে মানুষ সেটাকে টলারেট করতে পারছে না, কারণ মানুষের হাতে সময় নেই। ফলে হ্যানিম্যানকে চিন্তা করতে হলো কি করা যায়। হ্যানিম্যান তখন নতুন ভাবে ভাবলেন যে মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা কেন হচ্ছে। নিশ্চয়ই যে ওষুধ দ্রব্যের মধ্যে যে পদার্থ থাকে সেইটাকে যদি আরো রিডিউস করে যদি দেওয়া যায় তাহলে হয়তো এই অ্যাগ্রাভেশনটা হবে না। আর আমরা যেটা দরজাকি দিয়ে যেটা বানানো হচ্ছিল এতদিন ধরে, সেই ডাইনামিক ফোর্সটা আমরা যদি আরেকটু যদি বাড়াই তাহলে হয়তো নিশ্চয়ই ওষুধের শক্তিটা মানে রোগ শক্তিকে তাড়াতাড়ি আরোগ্য করার দিকে যাবে। এইটা চিন্তা ভাবনা করে তিনি প্রয়োগ করে দেখলেন। 7 বছর তিনি এইটার উপর রিসার্চ করেছেন, 35 সাল থেকে 42 সাল পর্যন্ত, 41 সাল পর্যন্ত। তারপরে তিনি হাত দিলেন, এর মধ্যে তিনি হাত দিলেন অর্গাননের প্রত্যেকটা সূত্র পুঙ্খানুপুঙ্খভাবে পড়লেন। কোন কোন সূত্র অপ্রয়োজন বলে বাদ দিলেন, নতুন কোন সূত্র প্রয়োজন আছে বলে আবার ঢুকালেন, কোন সূত্র একটু মডিফাই করলেন, করে তিনি কমপ্লিট করলেন অর্গানন 6 এডিশন। তাহলে অর্গানন 6 এডিশন করার পরে হোমিওপ্যাথিতে সত্যি একটা বিপ্লব ঘটে। যদি 6 এডিশন যদি হোমিওপ্যাথিতে যদি না আসতো আজকে কিন্তু হোমিওপ্যাথি এত পপুলার হতো না, মানুষের কাছে এত আকর্ষণীয় হতো না। এত কারণ হলো যে এই এডিশনের মধ্যে দিয়ে হোমিওপ্যাথিকে আরো বেশি কার্যকর করতে সহায়তা করেছে। আপনাদের অভিজ্ঞতা আছে অনেকের যারা আগে সেন্টিসিমাল পোটেন্সি করতেন, পরবর্তীতে জেনে শুনে শিখে আপনারা ফিফটিমাইজেশন করা শুরু করলেন।
খেয়াল করে দেখুন, যবে থেকে আপনি নতুন পদ্ধতির ওষুধ প্রয়োগ করা শুরু করেছেন তখন থেকে রোগীর অবস্থা অনেক ভালো হচ্ছে। আপনার ক্লিনিকে রোগীর সংখ্যা বাড়ছে, রোগীরাও ভীষণ খুশি হচ্ছে। এইটা করতে গিয়ে আমি এটা বলছি, এটা আমার অভিজ্ঞতা, যে তাহলে 6th এডিশনের অ্যাডভান্টেজটা কি আমরা পেলাম। আমরা 6th এডিশন করতে গিয়ে কি কি আমরা অতিরিক্ত পেলাম সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। নাম্বার 1, এটা অনেক জেন্টল উপায়ে, নিরুপদ্রব, কোনো ঝামেলা ছাড়াই এটাকে আমরা ইউজ করতে পারি। সেকেন্ড সূত্র যেটা জেন্টল, কথা বলেছিল, তাহলে সেই জেন্টলনেস নাকি কিন্তু সুধীবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাক্তার অসীম কৃষ্ণ চৌধুরী মহোদয়। আমি ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। একটু করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবেন। বাংলাদেশের একমাত্র সরকারি কলেজ যেটি মিরপুরে অবস্থিত, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অসীম কৃষ্ণ চৌধুরী। দু নম্বর কথা হলো, যেটা খুব ফ্লেক্সিবল। আমি রোগীর অবস্থা অনুযায়ী মাত্রাটাকে ঘন ঘনও দিতে পারি, অনেকক্ষণ পরপরও দিতে পারি, সপ্তাহে একদিনও দিতে পারি, 2 দিন পরপরও দিতে পারি। এইটা কিন্তু, এই ফ্লেক্সিবিলিটি একমাত্র আছে কিন্তু লেটেস্ট মেথডে, নতুন পদ্ধতি, যেটা আগে পর্যন্ত ছিল না। একটা ডোজ দিয়ে চুপচাপ বসে থাকে। 3 নম্বর, একই ব্যাপার, আমরা ওই মাত্রাটাকে অ্যাডজাস্ট করতে পারি, যে কাউকে 2 চামচ দেওয়া, কাউকে ডাইরেক্ট ডোজ দেওয়া, বা কাউকে 3 নম্বর গ্লাস থেকে 2 নম্বর গ্লাস থেকে আরো তরলীকরণ করে দেওয়া। এই অ্যাডজাস্টমেন্ট রোগীর কন্ডিশন অনুযায়ী আমরা এটা আগের কোনো অবস্থায় আমরা এটা করতে পারতাম না। এই এডিশনের যে শিক্ষা, সেই 50 মিলিসিমাল দিয়ে আমরা এটা করতে পারি। হাইপার সেন্সিটিভ রোগী, তাদের এই ওষুধ ইউজ করাটাই সবচেয়ে নিরাপদ। যাদের খুব অ্যালার্জি হচ্ছে, যাদের মাইজমেটিক অবস্থা, এমন অবস্থা যে তার ডিসচার্জ সিক্রেশন তৈরি হয়ে গেছে, খুব অ্যাকুয়েট অবস্থা, সিভিয়ার অবস্থা, ফ্যাটাল স্টেজ, এই সমস্ত রোগীকেও নির্ভয়ে আমরা ইলেকট্রোলজিটা ইউজ করতে পারি। আমরা আগেও বলেছি যে ভেষজ পদার্থের মধ্যে যে বস্তু থাকে সেটাকে 50 মিলিসিমাল ওষুধে সেই বস্তু অনেক কম, 1:99 ছিল আগে, এখন 1:50,000 টাইম। দেখুন কতটা বস্তুভাগ কমিয়ে আনছে একটা পোটেন্সি থেকে আরেকটা পোটেন্সি। ফলে এখানে অ্যাগ্রাভেশন হওয়ার চান্স খুবই নয়। ওই যে অভিজিৎ দা আগে একটা কেস বললেন যে ওষুধ দিতে দিতে দিয়ে একটা সময় দেখলো আবার হচ্ছে। অর্গানো 6th এডিশনে শিখতে দিচ্ছে
আরোগ্যের কাছাকাছি এসেই অ্যাগ্রাভেট হয়, তখন ওষুধ স্টপ করে দিতে হয়, ওয়েট অ্যান্ড অবজার্ভ করতে হয়। কিছুদিন পরে রেননেস যদি আবার থেকে যায় মনে হয়, তখন আবার শুরু করতে হয়। তবে গুড যে তিনি ডিসেন্ডিং স্কেলে আবার নিয়েছেন। রোগের ইয়েটা বাড়ছে, বাড়া অবস্থায় আমি ওষুধ দিয়ে দিয়ে আস্তে আস্তে বাড়াচ্ছি, রোগের ইয়েটা কমে যাচ্ছে, স্টেজটা কমে যাচ্ছে, আমি পোটেন্সি বাড়াচ্ছি, এটা আনসাইন্টিফিক। হেনিমেন্টের জায়গায় আমি আগেও বলেছি, এটা অনেকেই আমার সঙ্গে সহমত নয়, হেনিমেন কিন্তু তার লেসার রাইটিংসে এই কথাটা আলোচনা করেছেন, তবে শুরু করেছেন তিনি ডিটেলসের মধ্যে জানেন। হরিমোহন চৌধুরীকে আমি দেখেছি ডিসেন্ডিং স্কেলে ওষুধ প্রয়োগ করতে। আমিও অনেক ক্ষেত্রে আমি করে দেখি রোগীর অবস্থা বরঞ্চ ভালো হয়। তো অভিজ্ঞতার সঙ্গে আমি সহমত যে, তবে এটা বলবো যে যখন অ্যাগ্রাভেশন হবে তখন ওষুধটা স্টপ করে দেওয়া, কারণ আরোগ্যের কাছাকাছি একমাত্র বাড়ে, অন্য সময় বাড়ে না। আমরা সেন্টিসিমাল ওষুধ তৈরির সময় যেটা ফার্মাকোপিয়াতে, আমি জানি না এখানকার ফার্মাকোপিয়া আমি করিনি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে ওল্ড মেথড এবং নিউ মেথড দুটো মেথড আছে ওষুধ তৈরির জন্য। নিউ মেথডে হলো যেগুলি ব্যবসায়ীরা যারা করছে, হ্যাঁ, মেসারেশন পালকুলেশনের মধ্যে দিয়ে সেটা, কিন্তু হেনিমিনিয়ান মেথড যেটা, সেটা 9খানা ভাগ আছে। 1 থেকে 4 নম্বর ভাগে হয় হলো মাদার টিনচার বানানোর, সেখানে যে সমস্ত ওষুধগুলি মানে ভেষজগুলি, ওষুধ পদার্থগুলি জলে গুলবে বা অ্যালকোহলে গুলবে, সেইগুলিকে বলছে মাদার টিনচার বা মাদার সলিউশন বানাবে। যেমন নেট্রামিও মাদার সলিউশন হয়, পেট্রোলিয়াম মাদার সলিউশন হয়, কিন্তু অন্যান্য ধরুন নাজভূমিকা, লাইকোডিয়াম, ব্রায়োনিয়া, রাস্টক্স, ভেজিটেবল মেডিসিন মেনলি, সেইগুলি কিন্তু মাদার টিনচার হয়। আর যেগুলি জলে গুলবে না, অ্যালকোহল গুলবে না, সেগুলিকে ট্রাইটোরেশন করতে হয় অ্যাকর্ডিং টু 5th এডিশন। সমস্ত ট্রাইটোরেশন করতে হয়। তাতে হয় কি, যেগুলি মাদার টিনচার আমরা বানাই তাতে অনেক কিছু ভেষজ পদার্থ নষ্ট হয়, তার গুণ নষ্ট হয়, কারণ ছেঁকে ফেলে দিতে হয়। হেনিম্যান 6th এডিশনে এসে বলছে জলে গলে হোক, অ্যালকোহলে গোলা হোক, না গোলা হোক, যত পদার্থ আছে ভেজিটেবল মানে ড্রাগ মেটেরিয়াল, সেগুলি সমস্ত কিছুকে ট্রাইটোরেশন করতে হবে আপ টু 3rd ট্রাইটোরেশন। ফলে তার যে ভিতরে যে শক্তি আছে সম্পূর্ণটাই নির্যাসটা গ্রহণ করতে হবে। কিছু যদি বাদ দেন, পুরো ওষুধের গুণটা আমি পেলাম না। ফলে ওষুধের প্রুভিং যেটা হয়েছে, সেই প্রুভিং এর সমস্ত ওষুধের মেটেরিয়ালটা নিয়ে, তো সুতরাং তার সুপ্ত অন্তর্নিহিত যে শক্তি আছে তার সম্পূর্ণটাকে ইউটিলাইজ করা দরকার। সেজন্য বলছেন অ্যালোপ্যাথি ওষুধ সমস্ত কিছু ট্রাইটোরেশনের মধ্যে দিয়ে আসতে হবে। তার ট্রাইটোরেশন হবে 3rd ট্রাইটোরেশনের একটা পার্ট, তারপর 500 পার্ট মানে 400 জল, 100 অ্যালকোহল, এই সলিউশনের মধ্যে দিতে হবে। দিলে এটা নতুন পদ্ধতির মাদার সলিউশন হলো। এখানে কিন্তু কোনো সাক্ষাসন হবে না, মানে ঝাঁকি হবে না। এই মাদার সলিউশন থেকে LM1 মানে M/1 বা 0/1 যারা বলেন,
M/1 M/1 মানে হলো ওখান থেকে M/2 M/2 থেকে 3 এইভাবে আস্তে আস্তে পটেনশিয়াল হবে, কিন্তু তার বেসিক জিনিসটা থাকবে টাইট্রেশন। কিন্তু এটা অন্য আগে এইগুলি ছিল না। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলেছে 10 ঝাঁকির পরিবর্তে 100 ঝাঁকি দিতে হবে। তাতে অবশ্য এখন রিসার্চ আপনারা অনেকেই জানেন, এখন রিসার্চ করেছে যারা এই সাক্ষাৎসঙ্গের উপর পরবর্তীতে, তাতে বেঙ্গলুরু থেকে অনেকেই আছেন আপনারা যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে 40 ঝাঁকি পর্যন্ত ওর মেমোরিটা ক্যারি করতে পারে, তারপরে ঝাঁকিগুলি নাকি বিশেষ একটা চাপ। এটা অবশ্য রিসার্চ করলো, এটা আমি এখানে অর্গানের মধ্যে আমি এটা এই আলোচনা আনতে পারছি, যারা রিসার্চ করছেন তারা এটা পরবর্তীতে নিশ্চয় চিন্তা ভাবনা করবে। তো এই ঝাঁকিটাকে বাড়াতে হবে এবং প্রত্যেকবার খাওয়ার আগে স্ট্যাটিক এনার্জিটাকে ডাইনামিক এনার্জিতে কনভার্ট করতে হবে। আপনি আজকে একটা ডোজ খেলেন, আগামীকাল আবার ব্রায়োনিয়া 01 এর আরেকটা ডোজ খেলেন, আপনি কোনো ঝাঁকি দিলেন না। ভাইটাল ফোর্স সেম জিনিসটাকে এলাও করে না, একই জিনিসকে দুবার ভাইটাল ফোর্স এলাও করে না, কারণ সে কিছুটা চেঞ্জ চাই। আমি তো এটা পেয়ে গেছি, উনি এটা আমার রেজিস্টার আছে। আমি যদি আরেকটু ঝাঁকির মধ্যে দিয়ে ডাইনামিক পাওয়ারটাকে যদি একটু বাড়াই ভাইটাল ফোর্স, তখন এটা বলবে না এটা তো আমার থেকে আমাকে আরো শক্তিশালী করবে, সে তখন এটাকে গ্রহণ করবে। তো ফলে প্রতিবারই আমাকে ঝাঁকির মধ্যে দিয়ে আমাকে ডাইনামিক এনার্জিটাকে আমাকে বাড়াতে হবে। কোনো রিয়াকশন নেই বললেই চলে। লং লাস্টিং যে মেডিসিন গুলি আছে, লাইকোভিডিয়ামের মতো, ক্যালকেরিয়া কার্বের মতো, পালসিটেলার মতো, যে লং লাস্টিং যে অ্যাকশনের যে ওষুধগুলি আছে, সেই ওষুধগুলো আমরা কিন্তু আমরা ঘন ঘন প্রয়োগ করতে পারি রোগীর কন্ডিশন অনুযায়ী। যে সমস্ত রোগী অচেতন হয়ে পড়ে আছে বা যে সমস্ত বাচ্চাকে খাওয়ানো যাবে না, অনেকে আছে না, নিয়ম আছে 4 মাস বয়স পর্যন্ত নবজাতক একটা সন্তানকে 4 মাস বয়স পর্যন্ত কোনো জল বাইরে থেকে দেওয়া নিষেধ, কারণ বাইরে থেকে ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে। সেই জন্য তাকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যায় না। তো তাকে হোমিওতে দেবেন কি করে? আমরা মাকে ওষুধ দিই, মায়ের দুধের মধ্যে দিয়ে তার বাচ্চায় যেতে পারে, এটা প্রসেস, এটাও অ্যানিমেলের তাছাড়া অলফ্যাকশন ঘ্রাণের মধ্যে দিয়ে দিতে বলেছে। একটা নাক বন্ধ করো, বাচ্চাটা অন্য নাক দিয়ে যখন নিঃশ্বাস নেবে, ঘ্রাণটাই মধ্যে দিয়ে তার ওষুধ এটা যাবে। যে সমস্ত রোগীগুলি অচেতন হয়ে পারে তাকে খাওয়াবেন কি করে? সে তো গিলতে পারবে না, শ্বাস নিতে তুলতে যাবে তো, খাওয়ালে তাকে খাওয়াবেন কি? তখন তাকে ঘ্রাণ নিতে হবে, ঘ্রাণের মধ্যে দিতে হবে। এই অ্যাডভান্টেজটা কিন্তু আগে ছিল না। এইটাও কিন্তু 50 মিলিয়ন মেডিসিন আসার পরে আমাদের কাছে এই নতুন অস্ত্রটা এলো, চিকিৎসা করার অস্ত্র। কোন অ্যান্টিডোট করতে হয় না, ওষুধ নির্বাচন ভুলে গেছে দেবাশিস দা, এই অভিজিৎ দা ব্রায়োনিয়া দিয়েছে, ব্রায়োনিয়া ঠিক করেনি, ব্রায়োনিয়া অ্যাকশন হচ্ছে, ও এটা রাষ্ট্র সবে, আমাকে অ্যান্টিডোট করতে হবে। তাহলে কি করবো? ওর রাষ্ট্র 1M দিয়েছিল, তার তো 40 দিন অ্যাকশন থাকবে। ওষুধের একটা অ্যাকশন থাকতে থাকতে একটা ওষুধকে ধরবে না তো। তাহলে কি হবে? 50 মিলিয়ন মেডিসিনের বস্তুবাদ যেহেতু অনেক কম, প্রাইমারি অ্যাকশন অতটা বাড়াবাড়ি হয় না এবং সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন হয় না। ফলে এখানে
আমি ওষুধ অ্যান্টিডোট করার পরিবর্তে আমার 2 মিনিট লাগবে, 5 মিনিটও লাগবে না। অ্যান্টিডোট করার পরিবর্তে আমি ওয়েল সিলেক্টেড মেডিসিনটা যদি প্রয়োগ করি, ডায়রিয়াটা ভুল হয়েছিল, আমি বললাম না এই সিমটমটা তো ডায়রিয়া নয়, তো রাষ্ট্র সিমটম হবে, আমি ভুল ধরেছি। আমি রাষ্ট্র দিলাম, রাষ্ট্র নিজের অ্যাকশনটা শুরু করবে ডায়রিয়াকে অ্যাকশনটাকে, এমনি ডায়রিয়ার অ্যাকশনটা থাকবে না, কারণ এখানে প্রাইমারি অ্যাকশনটা শর্ট টার্মে থাকার জন্য। এই অ্যাডভান্টেজটাই কিন্তু আমাদের আছে যে আমাদের এখানে কোনো ইন্টিগ্রেট করতে হয় না। রোগ আগের তুলনায় এখন দেখা যাচ্ছে অর্ধেক সময়ে 1/4 বা আরো কম সময়ের মধ্যে রোগী ভালো হয়ে যাচ্ছে। আগে এত সহজে হতো না। আপনি এই টিউমারের চিকিৎসায় বলুন, আঁচিলের চিকিৎসায় বলুন, বা আপনার পায়ের তলায় যে কমন হয়, যাক আমি আজকে ক্লিপস দিচ্ছি না, সময় খুব কম। এই ট্রিটমেন্টগুলো তো অনেকদিন ধরে করতে হয়, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে। 50 মিনিট সময় করে দেখুন, আগে যা সময় লাগতো তার থেকে এখন অর্ধেক সময়ের অনেক আগে রোগটা সেরে যাচ্ছে। এটা বাস্তব, আপনারা যারা অ্যাপ্লাই করছেন তারা নিশ্চয়ই এগুলো জানেন। আমরা কিন্তু একমাত্র এই পদ্ধতির ওষুধ দিয়ে আমরা বর্তমানে অন্য কোন পদ্ধতির যারা ট্রিটমেন্ট করছে তাদের সঙ্গে আমরা চ্যালেঞ্জ করি। আগে এটা আমাদের কাছে ছিল না, এখন আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারি। ধন্যবাদ আমাকে এই একটা সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যতদিন বাঁচবো আজকের এই স্মরণীয় দিনটা আমার মনে থাকবে, এবং আমি পরিষদের যারা কর্মকর্তা তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এই মুহূর্তটাকে ভাগ করে নিতে আমাকে সুযোগ করে দিয়েছে। পরিষদ যখনই আমাকে কোনো প্রয়োজনে দায়িত্ব দেয় বা ইয়ে করে, আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজ ফেলে দিয়ে আমি চলে আসা। এবারও আমার ইউনিভার্সিটি পরীক্ষা হওয়ার কথা, আমি রিকোয়েস্ট করছি আমি বাংলাদেশে যাবো, এখন ইউনিভার্সিটি এটা প্রশ্ন তৈরি করা, তাহলে না আমি ঘুরে আসি তারপর করা হবে। অ্যাপ্লাই করেছি যে আমি বাংলাদেশে প্রোগ্রামে যাব। তো পরিষদের এই কাজ যতদিন পর্যন্ত 6th এডিশনের উপর তাদের কাজ যতদিন চালিয়ে যেতে পারবে ততদিনের পর্যন্ত পরিষদ অন্যান্য সংগঠনগুলি থেকে আলাদা হবে, এবং সেটা তাদের নেতৃত্ব সেই জায়গাটাকে যদি ধরে রাখতে পারবে এবং এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলেই সংগঠনের সদস্যরা আরো উপকৃত হবে এবং সংগঠন আরো শক্তিশালী হবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। ধন্যবাদ।